আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের। আজকে আইসিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষার লেকচার 4-এ, এবং এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট লেকচার। হ্যাঁ, তো গত লেকচার পর্যন্ত আমরা পড়েছিলাম যে আমাদের লুপ গুলো কিভাবে কাজ করে, আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট ইফেলস কিভাবে কাজ করে। আমরা ফর লুপ দেখেছি, ওয়াইল লুপ দেখেছি, ডু ওয়াইল লুপ দেখেছি। তো এই লুপ গুলো দেখার পর আমাদের আর দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে অ্যারে এবং আরেকটা হচ্ছে ফাংশন। তো চলো আমরা শুরু করি। আহ ফার্স্টে যদি দেখি আমাদের এই টপিকের মধ্যে আমরা আছি এবং এটার গুরুত্ব তো অপরিসীম। হ্যাঁ, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, আমরা যদি দেখি প্রথমেই আমরা একটা জিনিস একটু মানে কনসিডার করবো। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা দুইটা সংখ্যার গসাগু নির্ণয়ের একটা সি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা এই কোয়েশ্চেনটা অনেক রেলেভেন্ট। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, তো এটা যদি আমরা একটু দেখি যে মানে গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম কিভাবে কাজ করে, এটা আমাদের ফর লুপের লেকচার থেকে এসেছে। হ্যাঁ, এটা আমরা মানে ফর লুপ বা ওয়াইল লুপ যেটা বলো, লুপের লেকচার থেকে। লুপের লেকচারটা তোমরা কত ভালো বুঝতে পেরেছো সেটার একটা চেক হয়ে যাবে এটা। হ্যাঁ, তো গসাগু নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে আমাদের দুইটা সংখ্যা আছে, ফর এক্সাম্পল এ এবং বি। আমি দুইটা সংখ্যা ইনপুট আকারে নিয়েছি। এখন আমি একটা কাজ করতে পারি, এক থেকে শুরু করে দেখতে পারি, বা এক থেকে না, মনে করো এ আর বি এর মধ্যে যেটা ছোট। হ্যাঁ, এ আর বি এর মধ্যে যেটা ছোট, ফর এক্সাম্পল এ আর বি এর মধ্যে আমরা পাইলাম ইয়েস, তার মানে হচ্ছে বি ছোট। তাহলে আমি বি থেকে স্টার্ট করে, হ্যাঁ আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম এক্স, বি থেকে স্টার্ট করে এক পর্যন্ত আমি চেক করে করে দেখব যে এই এক্স দিয়ে ডিভাইড মানে নিঃশেষে বিভাজ্য কিনা। হ্যাঁ, এ এ এক্স দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, বি এক্স দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, এইভাবে চেক করব। অর্থাৎ বুঝতে পারছো আইডিয়াটা? মানে এরকম আর কি, যে আমাদের দুইটা সংখ্যা দেওয়া, যে 5 আর 7। তাহলে 5 আর 7-এর মধ্যে যেই সংখ্যাটা ছোট, যেমন এ আর বি, যদি এ গ্রেটার দেন বি, এটা যদি ট্রু হয়, ইয়েস হয়, তার মানে আসলে এ বড় বি ছোট। তো যেহেতু বি ছোট, আমরা চেষ্টা করব যে বি দিয়ে কি আমি এ বি দুইটাকে ভাগ করতে পারি, তাই না? এক্স হচ্ছে বি থেকে স্টার্ট করে একে যাবো, কমতে থাকবে। বা আমরা বি থেকে এক কমাইলাম, ফর এক্সাম্পল মনে করো 5 এবং 7। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে স্টার্ট করবো যে 5 দিয়ে কি 5 এবং 7 ভাগ করা যায় না, তাহলে এক কমাইলাম 4। 4 দিয়ে কি 5 আর 7 ভাগ করা যায় না, এভাবে কমাইতে কমাইতে দেখবো যেখানে যে আমরা ঠেকবো। যদি একদম একে যায় তো আমরা পাবোই, তাই না? তো অনেক সময় আমাদের গসাগু বা জিসিডি একও হইতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি যে 12 এবং মনে করো যে আহ কি দেওয়া যায় বলতো, 12 এবং 8। ঠিক আছে, 12 এবং 8 যদি আমি তোমাকে দেই, তাহলে 12 আর 8-এর মধ্যে সবচেয়ে ছোট কে 8। তাহলে 8 দিয়ে কি 8 আর 12 দুইটাই ভাগ করা যায় না? তাহলে 1, 7 7 দিয়ে কি দুইটাই ভাগ করা যায় না? আর 1, 6 6 দিয়ে কি দুইটাই ভাগ করা যায় না? আর 1, 5 5 দিয়ে দুইটাই ভাগ করা যায় না? আর 1, 4, হ্যাঁ 4 দিয়ে 8ও ভাগ করা যায়, 4 দিয়ে 12 ভাগ করা যায়। তার মানে 4 হচ্ছে 8 এবং 12-র গসাগু, তাই না? এটা একটা অ্যালগোরিদম হইতে পারে। এখানে নো দিলে এই পার্টে আর কি মানে বুঝতে পারতেছো যে এক্স ইকুয়ালস তাহলে এ থেকে এক পর্যন্ত। হ্যাঁ, এক্স ইকুয়ালস এ থেকে এক পর্যন্ত। ওকে, এরপর আর কি সেম জিনিস। তো এভাবে আমরা একটা লজিক মানে দাঁড়া করাতে পারি। হ্যাঁ, এইটা ছাড়াও আরেকটা অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম নাম হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। হ্যাঁ, গসাগু নির্ণয়ের আমরা বলতে পারি এটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমাদের বিজ্ঞানী ইউক্লিড এই অ্যালগোরিদমটা আবিষ্কার করছিলেন। হ্যাঁ, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। তো ইউক্লিডিয়ান অ্যালগোরিদম কিভাবে কাজ করে? ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা মজার, তোমরা একটু খেয়াল করো ব্যাপারটা। যে আমি তোমাকে বললাম 12 এবং 18-র গসাগু বের করতে, 12 এবং 18। ওকে, তো 12 এবং 18, তাহলে আমি ফার্স্টে কি করব? আমি ফার্স্টে যে কোনোটা নিব, কোনো সিরিয়াল আমার মেনটেন করা লাগবে না, কে বড় কে ছোট এটা আমার মেনটেন করা লাগবে না। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি ফার্স্টে বড়টা দিয়েই ছোটটাকে ভাগ করলাম, বড়টা দিয়েই ছোটটাকে ভাগ করলাম। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বড়টা দিয়ে ছোটটা ভাগ করে স্টার্ট করলেও সমস্যা নাই, ছোটটা দিয়ে বড়টা স্টার্ট করে ভাগ করে স্টার্ট করলে সমস্যা নেই। তো যদি আমরা এটা স্টার্ট করি, তাহলে দেখো 18 শূন্য 18, তাই না? এখানে 18 থেকে যাবে, তাহলে আমাদের ভাগশেষ আসবে 18, তাই না? তাহলে ভাগশেষ আসবে, কি বলে আমি কি লিখলাম এটা, এটা হবে 0। হ্যাঁ, আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 12। তাহলে দেখো আমাদের ভাগশেষ 12, তাই না? এখন এই যে দেখো আমাদের নতুন ভাগশেষ এবং আগের বারের ভাজক, মনে রাখবা যে একবারে আমাদের 18 এবং 12 এর মধ্যে একজনকে আমরা নিছি ভাজক, আরেকজনকে নিছি ভাজ্য, তাই না? একজনকে নিছি ভাজক, একজনকে নিছি ভাজ্য। তো ভাজক এবং ভাজ্য দিয়ে আমরা কাজ করার পর আমরা একটা ভাগশেষ পাইছি। তাইলে এই ভাগশেষটা হবে আমাদের নতুন ভাজক, আর আগের বারের যে ভাজক ছিল সে হয়ে যাবে নতুন ভাজ্য। ওকে, প্রত্যেকটা স্টেপে যে নতুন ভাগশেষ পাবো, ভাগশেষটা হবে নতুন ভাজক, আগের বারের ভাজক হবে নতুন ভাজ্য, আর এই ভাজ্যটা চলে যাবে, এটার আর কোনো কাজ নেই।
এটা চলে যাবে। দেখো আলটিমেটলি আমরা 12 এবং 18কে যদি উল্টা সিরিয়ালেও শুরু করি, মানে 12 এবং 18 আমরা যদি 12 দিয়ে 18কে ডিভাইড না করে 18 দিয়ে শুরু করি, তাও এক স্টেপ পরে কিন্তু আমরা আবার সঠিক সিরিয়ালে চলে আসছি। যে 12 যেহেতু ছোট, তাহলে 12 দিয়ে ভাগ করা শুরু করা উচিত। তো আমরা যদি উল্টা সিরিয়ালেও স্টার্ট করি, তা আমরা এক স্টেপ পর আসলে আসল জায়গায় চলে আসবো। তোমরা একটু চিন্তা করে দেখো ব্যাপারগুলো, ওকে? তো মানে আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা? দেখো 12 দিয়ে যদি এবার 18কে ভাগ করি, তাহলে আমি নিবো 12 একে 12, আমার থাকবে হচ্ছে বিয়োগ করলে 6। তার মানে আমি কি বলছি যে নতুন নতুন এটা আমি অন্য কালার দিয়ে লিখি, মনে করো নতুন ভাগশেষটা হবে নতুন ভাজক, ভাগশেষটা হবে নতুন ভাজক, আর আগের ভাজকটা হবে নতুন ভাজ্য। ঠিক আছে, আগের ভাজকটা হবে নতুন ভাজ্য। ঠিক আছে, এবার 6 দিয়ে 12কে ডিভাইড করব, তাহলে কি হয়? 6 দুগুণে 12, শূন্য। তাহলে লাস্টে যখন শূন্য চলে আসবে, লাস্টে যখন শূন্য চলে আসবে, তখন আমাদের যেই ভাজক থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু। লাস্টে যখন শূন্য চলে আসবে, তখন আমাদের যেই ভাজক থাকবে সেটা হবে আমাদের গসাগু। হ্যাঁ, তখন আমাদের যে ভাজক থাকবে সেটা হবে আমাদের গসাগু। তো এটাকে যদি আমরা কোডে লিখতে চাই, তাহলে কি হবে জিনিসটা দেখো তো। যে আমি তোমাকে দুইটা ভ্যালু দিছি, মনে করো এম এবং এন। ঠিক আছে, তো আমরা একটা ওয়াইল লুপ নিব। ওয়াইল লুপ নিয়ে আমরা হচ্ছে ছোটটা নিব আর কি, মনে করো এন। এন হচ্ছে যতক্ষণ জিরোর চেয়ে বড়, মানে ছোটর কিছু নাই, এম আর এনই তো, তাই না? কোনটা বড় কোনটা ছোট তো আমরা জানি না সিরিয়াল। তো যে কোনো একটা নিব, মনে করো এন গ্রেটার দেন 0, তারপর লুপটা স্টার্ট করব। আমরা ফার্স্টে এই এম এবং এন এর যে ভাগ শেষ, এম এবং এন এর যে ভাগ শেষ, সেই ভাগশেষটা বের করে নিব। শুরুতেই আমরা হচ্ছে ভাগশেষটা বের করে নিব। হ্যাঁ, ভাগশেষটা এম কে এন দিয়ে ডিভাইড করে ভাগশেষটা বের করে নিলাম। হ্যাঁ, তারপর আমি কি বলছিলাম যে এখনের যে ভাগশেষ সেটা হবে নতুন ভাজক, এখনের যে ভাগশেষ সেটা হবে নতুন ভাজক, আর আগের বারের যে ভাজক ছিল সেটা হয়ে যাবে নতুন ভাজ্য। তাহলে দেখো এম, এম তো আমাদের ভাজ্য, তাই না? এম কে আমরা ভাজ্য হিসেবে কনসিডার করছি, তার মানে নতুন ভাজ্য হবে আগের বারের ভাজক, আর নতুন ভাজক হবে আমরা যেই ভাগশেষ পাইছি। দেখো এই দুটো লাইন বুঝতে পারছো? এই কথাটাই বারবার বলতেছি যে মানে প্রত্যেকটা স্টেপের পর নতুন ভাজ্য হবে আগের বারের ভাজক, আর নতুন ভাজক হবে আগের বারের ভাগশেষ। ঠিক আছে, এই দুটা লাইন করার পর এরপর আমরা আবার এখানে যাবো। হ্যাঁ, যখন জিরো হয়ে যাবে, যেই মুহূর্তে জিরো হয়ে যাবে, যেই মুহূর্তে জিরো হয়ে যাবে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে, তাই না? তারপর ফাইনালি আমাদের জিসিডি হবে হচ্ছে এম। হ্যাঁ, আমাদের জিসিডি হবে হচ্ছে এম, ফাইনালি আমাদের জিসিডি হবে হচ্ছে এম। ওকে, বুঝতে পারছো? কারণ একদম লাস্ট স্টেপে যে, একদম লাস্ট স্টেপে যাবে, এটা আমাদের এন আর এটা এম হয়ে যাবে। তো এন, এটা যদি এম হয় তাহলে এটাই আমাদের লাস্টে মানে ভাজ্য। হ্যাঁ, এন যখন জিরো যাবে তখন এই যে এম থাকবে। তো এইটাই আর কি, খুবই ছোট একটা অ্যালগোরিদম, এবং এটা খুবই এফিসিয়েন্টলি কাজ করে। হ্যাঁ, খুবই এফিসিয়েন্টলি কাজ করে, এটার মতো এত বড় কিছু করা লাগে না। এটা হচ্ছে আমাদের গসাগু নির্ণয়ের ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমি খুবই হাইলি সাজেস্ট করবো তোমরা সবাই বাসায় এটা করে দেখবা। ওকে, আমি তো কোড ব্লকস এইভাবে করতে হয় শিখাই দিয়েছি, বা সেটা অবশ্যই অবশ্যই করে দেখবা। আমি যদি এটা কোড করি এটা অবশ্যই রান করবে, বুঝতেই পারতেছো, এই কারণে আর করে দেখাচ্ছি না। বাট তোমরা করে দেখবা যে এই মানে জিনিসটা প্রপারলি কাজ করতেছে, যে এটা মানে তোমাদের দেখলে আসলে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এবং তোমরা স্টেপগুলো একটু চিন্তা করবা যে কিভাবে আগের বারের ভাজক হয়ে যাচ্ছে নতুন ভাজ্য, আর আগের বারের ভাগশেষ হয়ে যাচ্ছে নতুন ভাজক। ঠিক আছে, কয়বার বলছি কথাটা? আচ্ছা, অনেকবার বলে ফেলছি, তো একটু বোঝার চেষ্টা করে, হ্যাঁ, মাথা ঠান্ডা করে নিজে নিজে করে করে দেখো যে ভাব কি বললাম কথাটা। আচ্ছা, এরপর দেখো আমাদের যদি লসাগু নির্ণয় করতে বলে, লসাগু, তাহলে একইভাবে আমরা একটা কাজ করতে পারি। ওই যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা, যেহেতু লসাগু, তাহলে বড়টা থেকে স্টার্ট করে এক বাড়ায় বাড়ায় চেক করব যে দুইটা সংখ্যা দিয়েই ওই নতুন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা, তাই না? এভাবে আমরা দেখতে পারি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত। এটা ছাড়া আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লজিকটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু হচ্ছে সংখ্যা দুইটির গসাগু এবং লসাগু এর গুণফল। মানে দুইটা সংখ্যা গুণ করলে আমরা যা পাবো, মনে করো এ এবং বি গুণ করলে আমরা যা পাবো সেটা হবে এ এবং বির জিসিডি এবং এলসিএম মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা। ঠিক আছে, এ এবং বি গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে তাদের দুইটা সংখ্যার জিসিডি এবং এলসিএম মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই লজিকটা অ্যাপ্লাই করে আমরা ফার্স্টে জিসিডি বের করব, জিসিডি গসাগু, গসাগু বের করবো, গসাগু বের করে আমরা শিখছি, সেই গসাগু বের করে তারপর লসাগু চলে আসবে ওটা, তাই না? দুটো সংখ্যার গুণফল ডিভাইডেড বাই গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুইটার লসাগু। ওকে, এখান থেকে চলে আসবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, লসাগু কেমনে করতে পারি। তো এখান থেকে যদি আমরা এখন তাহলে অ্যারেতে যাই, হ্যাঁ, যে আমরা বলছি এই লেকচারে আমরা হচ্ছে অ্যারে এবং ফাংশন পড়বো, তাহলে আমরা অ্যারেতে যাই। যে অ্যারে মানে কি? হ্যাঁ, অ্যারে। আচ্ছা,
অ্যারে মানে হচ্ছে অনেকগুলা জিনিসকে একসাথে নেওয়া। অ্যারে মানে হচ্ছে অনেকগুলা জিনিসকে একসাথে নেওয়া। ফর এক্সাম্পল, তোমাকে বললাম যে তোমার স্কুলের বা তোমার কলেজের 100 জন স্টুডেন্টের মনে করো যে গণিতে প্রাপ্ত নাম্বার তুমি স্টোর করবা। হ্যাঁ, তোমার স্কুলের বা তোমার কলেজের 100 জন স্টুডেন্টের ম্যাথে প্রাপ্ত নাম্বার তুমি স্টোর করবা, 100 জন স্টুডেন্টের ম্যাথে নাম্বার। আর ম্যাথের মানে বেশি না, বাট 100 জন স্টুডেন্টের। তো তুমি ভাবতে পারো ভাইয়া 100 জন স্টুডেন্টের নাম্বার স্টোর করতে হবে, তাহলে কি আমার 100টা ভেরিয়েবল নিতে হবে? তুমি ভাবতে পারো ভাইয়া 100টা ভেরিয়েবল কিভাবে নিব? 100 জন স্টুডেন্টের নাম্বার মানে তো 100টা ভেরিয়েবল নিতে হবে, তাই না? মনে করো Mark 1, Mark 2, Mark 3, Mark 4, Mark 5, হিউজ ব্যাপার। তো এই জিনিসটা সহজ করার জন্য সি প্রোগ্রামিং একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে মানে হচ্ছে তুমি একসাথে অনেকগুলা ভ্যারিয়েবল নিতে পারবা। হ্যাঁ, অ্যারে মানে হচ্ছে তুমি একসাথে অনেকগুলা ভ্যারিয়েবল নিতে পারবা। যেমন আমি যদি বলি যে ইন্ট মার্কস, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, হ্যাঁ স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, তারপর দেই যদি 100, তার মানে এটা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এটা একটা ভ্যারিয়েবল না, এটা একটা অ্যারে। এটা একটা ভ্যারিয়েবল না, এটা একটা অ্যারে। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যে অ্যারের সাইজ হইতেছে, যে অ্যারের সাইজ বা লেংথ হইতেছে 100। অর্থাৎ এখানে একই সাথে 100টা ইন্টিজার ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, অনেকটা ভিমের অ্যাডের মতো, তাই না? ওই যে 100 লেবুর শক্তি। তো এখানে একই সাথে আসলে 100টা ইন্টিজার ভ্যারিয়েবল আছে, এটা হচ্ছে অ্যারে। হ্যাঁ, অ্যারে মানে হচ্ছে তুমি একই সাথে অনেকগুলা ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করবে, এবং শুধু ডিক্লেয়ার করার জন্য না, কিন্তু শুধু ডিক্লেয়ার না, ডিক্লেয়ার ছাড়াও প্রত্যেকটা স্টেপে আসলে অ্যারে তোমাকে হেল্প করবে। হ্যাঁ, যেমন আমি তোমাকে 100টার জায়গায় একটা ছোট এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। তো মনে করো আমরা হচ্ছে 5 দিয়ে স্টার্ট করলাম। হ্যাঁ, যে 5টা স্টুডেন্টের নাম্বার, হ্যাঁ 5। আচ্ছা, তাহলে এইটার মধ্যে আসলে 5টা ভেরিয়েবল আছে, তাই না? আমরা কি বললাম যে Marks 5, এটার মধ্যে আসলে 5টা ভেরিয়েবল আছে। এই 5টা ভেরিয়েবল কি আসলে বলো তো? প্রথম ভেরিয়েবলটা হচ্ছে মার্কস। লেখার পর যদি আমি 0 দেই, হ্যাঁ আমি যখন লিখবো যে Marks 0 ইকুয়ালস টু 99, হ্যাঁ Marks 1 ইকুয়ালস টু 85, এভাবে আমি লিখবো। লাস্টে আমি লিখবো Marks 4 ইকুয়ালস টু 75। এইভাবে আমি 5টা নাম্বার নিলাম। হ্যাঁ, মানে হচ্ছে এখানে আমরা কি করলাম দেখো তো, ব্যাপারটা কি দেখো। এটা হচ্ছে যে ফার্স্ট আমরা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ ঠান্ডা মাথায়। ফার্স্ট আমরা 5টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কত ভ্যালু আছে এটাকে আমি জানি, এটাকে আমি বলছি? আমি কিন্তু বলি না ভ্যারিয়েবল গুলোর মধ্যে ভ্যালু কত। যখনই আমি এই অ্যারের মধ্যে একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চাবো, তখন আমাকে 0 থেকে স্টার্ট করে ইন্ডেক্সিং করতে হবে। এটাকে আমরা বলি ইন্ডেক্স করা। অর্থাৎ তোমার কাছে 5 পৃষ্ঠার একটা বই আছে, বইয়ের প্রথম পৃষ্ঠাটা হচ্ছে 0, দ্বিতীয় পৃষ্ঠাটা 1, তৃতীয় পৃষ্ঠাটা 2, এরপর 3, এরপর 4। 0 থেকে 4 পর্যন্ত এই 5টা পৃষ্ঠা, মানে 0 থেকে স্টার্ট হয়েছে দেখে 4-এ যে শেষ হয়ে যাবে, বুঝছো? 5 পর্যন্ত না কিন্তু, 0, 1, 2, 3, 4, এই 5টা। সো আমি যখন বলবো Marks 5, এর মানে হচ্ছে মানে ইন্ট Marks 5, এর মানে হচ্ছে 5 সাইজের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম। বাট ওই অ্যারের মধ্যে যে 5টা ভেরিয়েবল আছে তাদেরকে কিভাবে অ্যাক্সেস করব? যখন তুমি Marks 0 লিখবা, তখন তুমি প্রথম ভেরিয়েবলটা পেয়ে যাবে, 0 থেকে স্টার্ট হয়, বুঝছো? তাহলে শেষটা কোথায় হবে? Marks 4। অর্থাৎ আমাদের ভেরিয়েবলের মানে আমাদের অ্যারের সাইজ যদি হইতো, আমাদের অ্যারের সাইজ যদি হয় n, কথার কথা, তার মানে অ্যারের মধ্যে ভেরিয়েবল থাকবে কি, অ্যারে 0 থেকে আমাদের কত পর্যন্ত থাকবে বলতো? অ্যারে n-1 পর্যন্ত, তাই না? কারণ যেহেতু 0 থেকে স্টার্ট হয়, যেমন এটা Marks 5, সো 0 থেকে স্টার্ট হয়ে 4 পর্যন্ত হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটা আমরা বুঝতে পারলাম। তো একইভাবে আমরা মানে ভ্যালু দিতে পারবো, আবার ভ্যালু আউটপুটেও নিতে পারবো, তাই না? এভাবে, তাই না? এভাবে আমরা ইন্ডেক্সিং করবো। হ্যাঁ, যখন Marks 4 লিখবো, তার মানে এই অ্যারেটার লাস্টটা নিয়ে আসবে আমাকে। হ্যাঁ, ডিক্লেয়ার করার সময় তো আমি বলে দিব ইন্ট বা ফ্লোট বা ক্যারেক্টার, তাই না? এটা তো ডিক্লারেশন। যখন আমি ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার এভাবে লিখবো, এটা তো ডিক্লারেশন। আর পরবর্তীতে যখন ইউজ করবো কোনো এক জায়গায়, নর্মালি ভ্যারিয়েবল যেভাবে ইউজ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, সেভাবে ইউজ করবো। ABCD ভ্যারিয়েবল যেভাবে ইউজ করতাম সেভাবে ইউজ করবো। বাট এখানে হচ্ছে মানে অ্যারের নাম, এরপর একটা ইন্ডেক্সিং। হ্যাঁ, এভাবে অ্যারের নাম, তারপর একটা ইন্ডেক্সিং, অ্যারের নাম, ইন্ডেক্সিং। এই পুরাটা একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এই পুরাটা মনে করো এক্স। এভাবে এভাবে কাজ করবো। হ্যাঁ, আচ্ছা। তো এরপর যদি আমরা দেখি যে আহ এখন এখানে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, যে তাহলে ভাইয়া আমরা কি ডিরেক্ট মানে শুরুতেই কি আমরা অ্যারেটা ডিক্লেয়ার করতে পারবো না? যেমন আমরা দেখেছিলাম অন্য জায়গায় যে a = 5, এটা যেরকম লিখতে পারি।
তাহলে এখানে কি আমরা শুরুতেই অ্যারে ডিক্লেয়ার করতে পারবো না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরা শুরুতেই অ্যারে ডিক্লেয়ার করতে পারবো, বাট দেয়ার ইজ এ ক্যাচ। হ্যাঁ, কিভাবে করবো শুরুতেই অ্যারে ডিক্লেয়ার? তো আমরা অ্যারে ডিক্লেয়ার করব হচ্ছে এভাবে যে বি, মনে করো 5 দিয়ে আমরা দিব হচ্ছে 1 2 3 4 5। এভাবে যদি আমি দিয়ে দিই তাহলে শুরুতেই আমাদের অ্যারেটা ডিক্লেয়ার হয়ে যাবে, বুঝছো? দেখো আমরা হচ্ছে B5 দিলাম, তার মানে কি শুরুতেই তোমার 1 2 3 4 5 5টা ভেরিয়েবল কিন্তু এখানে নিয়ে নিল। হ্যাঁ, এরপর তুমি যদি লেখো কোথাও যে প্রিন্টএফ যদি তুমি লেখো %d, তারপর যদি লেখো B2, তার মানে কি হবে? এটা কত আউটপুট দিবে বলো তো? এখানে B2 মানে কি? এটা হচ্ছে B0, B1, B2 হচ্ছে আসলে 3, তাহলে আমাদের আউটপুট দিবে হচ্ছে 3। ঠিক আছে, 0 1 2 3 4। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারের আইডিয়াটা। তাহলে অ্যারে যদি আমরা বুঝতে পারি, আমরা কিছু কোয়েশ্চেন্স দেখি। যে সি ভাষায় লাইব্রেরি ফাংশন হলো, সি ভাষায় লাইব্রেরি ফাংশন অ্যাড নামে কোনো লাইব্রেরি ফাংশন নেই, প্রিন্টএফ এবং স্ক্যানএফ। হ্যাঁ, তো আমরা অ্যারের এক্সাম্পল দেখতে পারি। দেখো, এই যে অ্যারে ব্যবহার করে এন সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের একটি সি প্রোগ্রাম লিখো। হ্যাঁ, অ্যারে ব্যবহার করে এন সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের, হ্যাঁ, টোটাল এনটা নাম্বার যোগ করতে হবে। তো এনটা নাম্বার আমরা কিভাবে যোগ করতে পারি? দেখো, আমরা ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এন, তারপর ওইটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম যে ভাই কয়টা নাম্বার তুমি দিবা এটা আমাকে আগে বলে দাও। হ্যাঁ, তুমি কয়টা নাম্বার দিবে এটা আমাকে আগে বলে দাও। তো ভ্যারিয়েবল ইউজার মনে করো ইনপুট দিল যে 5, তার মানে আমি 5টা সংখ্যা দিব। হ্যাঁ, 5টা সংখ্যা দিব। তারপর আমরা কি করব? তারপর আমরা একটা 5 সাইজের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। হ্যাঁ, 5 সাইজের, সরি, একটা অ্যারে ডিক্লেয়ার করব। মনে করো অ্যারে অফ এন, তার মানে 5 সাইজের। যদি 5 ইনপুট দেয় তাহলে 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার হবে, তাই না? তারপর আমরা কি করব? তারপর আমরা একটা ফর লুপ চালাবো। হ্যাঁ, ফর লুপ, ফর ইন্ট আই অ্যাসাইন 0 থেকে আই যতক্ষণ এন এর ছোট পর্যন্ত, তাই না? দেখো আমরা কি বলছিলাম যে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তাই না? 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, মানে এন এর আগ পর্যন্ত, এন এর ছোট, এন এর সমান কিন্তু লিখি নাই। ঠিক আছে, আই প্লাস প্লাস, এই লুপটার মধ্যে আমরা হচ্ছে বারবার ইনপুট নিব, তাই না? বারবার ইনপুট নিব স্ক্যানএফ দিয়ে, তারপর আমরা ইনপুট নিব %d, তারপর আমরা এখানে ইনপুট নিব। ইনপুট নিয়ে কোথায় রাখবো বলতো? আমাদের এই অ্যারের আই তম ঘরে রাখবো না? অ্যারের আই তম ঘরে, অ্যারের আই তম ঘরে রাখবো না নিয়ে, যে অ্যারে হচ্ছে এন সংখ্যক, তার মানে ফার্স্টে আমরা আই যখন 0 তখন আমরা অ্যারের 0-তে রাখবো। আমরা কি বলছি যে এই জিনিসটাকে একটা নর্মাল ভেরিয়েবলের মতোই ট্রিট করবা। XYZ এগুলো যেমন নর্মাল ভেরিয়েবল, ABCD, এই পুরো জিনিসটা একটা নর্মাল ভেরিয়েবলের মতো মানে চিন্তা করবো, বুঝছো? তো আমরা যেহেতু স্ক্যানএফ এ এন্ড দিতে হয়, তাহলে দেখো আমরা হচ্ছে ফার্স্টে অ্যারে 0-তে প্রথম ভ্যালুটা ইনপুট নিব, তারপর অ্যারে 1-এ প্রথম ভ্যালুটা ইনপুট নিব, তারপর অ্যারে 2-তে প্রথম ভ্যালুটা ইনপুট নিব, তাই না? এভাবে সিরিয়ালি ইনপুট নিব। নেওয়ার পর আমাদের ইনপুট নেওয়া শেষ। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা যেহেতু আমাদের যোগ মানে করতে হবে, সবগুলো সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমরা কি করব? আবার সব পুরা ইয়েটা ঘুরে আমরা হচ্ছে এটা যোগ করব। আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটার নাম আমরা দিলাম হচ্ছে মনে করো সাম। সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর এখানে আমরা ফর ইন্ট আই অ্যাসাইন 0 থেকে আই স্মলার দেন এন পর্যন্ত আই প্লাস প্লাস, আমরা হচ্ছে এই সামের মধ্যে আমাদের অ্যারে থেকে এনে প্রত্যেকটা ভ্যারিয়েবল, যেমন অ্যারে আই, তার মানে ফার্স্টে অ্যারে 0 এনে যোগ করব, তারপর অ্যারে 1 এনে যোগ করবো, প্রত্যেকটা এনে যোগ করব, আর লাস্টে আমরা এই সামের ভ্যালুটা আউটপুটে দেখা দিব। ঠিক আছে, সামের ভ্যালুটা আউটপুটে শেষ। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আমি ফর লুপে যখন ইনপুট নিছি, ইনপুট নেওয়ার সময় তো আমি চাইলে একটা একটা যোগ করে ফেলতে পারতাম, বাট কোয়েশ্চেনে বলছে অ্যারে দিয়ে করতে, কারণ আমরা অ্যারে দিয়ে করলাম আর কি, বুঝছো? সো অ্যারেতে আমরা নিয়ে স্টোর করে রাখলাম, প্রত্যেকটা ভ্যারিয়েবল নিয়ে অ্যারেতে স্টোর করে রাখলাম, প্রত্যেকটা ভ্যারিয়েবল নিয়ে অ্যারেতে স্টোর করে রাখলাম, এবং তারপর অ্যারে থেকে বের করে প্রত্যেকটা যোগ করলাম। ঠিক আছে, তো তুমি ভাবতেছিলা ভাইয়া যদি আমার 100টা সংখ্যা যোগ করতে হয় অ্যারেতে, তাহলে আমার 100টা ভ্যারিয়েবল লাগতো, বা এই জিনিসটা কিন্তু না। দেখো আমাদের কোডের সাইজটা কিন্তু ছোটই রয়ে গেছে। হ্যাঁ, ওই 10-12 লাইনের মধ্যেই কোড হয়ে যাচ্ছে, বাট আমাদের কিন্তু বিশাল বড় একটা মানে পাওয়ার চলে আসছে হাতে, যে আমরা অ্যারে দিয়ে কাজ করতে পারি এখন, তাই না? অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে নিতে পারি। তো এই অ্যারে থেকে আমরা চলে যাবো ফাংশনে। ঠিক আছে, ফাংশনের জন্য আমরা একটা
যেটাকে আমরা আখ বলি বা গ্যান্ডারি বলি। তো এই আখের রসের একটা মেশিন দেখানো হচ্ছে, যে এইটা হচ্ছে আমাদের মেশিনটা, মেশিনের ইনপুট হিসেবে আমরা দেই হচ্ছে আখ, এবং আউটপুট হিসেবে পাই আমরা আখের রস, তাই না? সো ফাংশনকে আমরা এরকম একটা মেশিন চিন্তা করতে পারি, যেখানে তুমি যদি কিছু ইনপুট দাও সেটার বেসিসে তোমাকে কিছু আউটপুট দিবে, বুঝছো? তুমি যদি কিছু ইনপুট দাও সেটার বেসিসে তোমাকে কিছু আউটপুট দিবে। যেমন আমরা মেইন ফাংশন বা পাওয়ার ফাংশন বা স্কোয়ার রুট ফাংশন এগুলো আমরা ইউজ করেছি, তাই না? যেমন স্কোয়ার রুট ফাংশনে যদি আমি ইনপুট দিই হচ্ছে 4, আমাকে আউটপুট দিবে 2। আমি যদি ইনপুট দিই 9, আমাকে আউটপুট দিবে 3, তাই না? সেই স্কোয়ার রুট করে আউটপুট দিবে। বা পাওয়ার ফাংশন আমরা দেখেছি যে আমরা যদি দিই 2,2, তার মানে 2 স্কোয়ার করে আমাকে 4 আউটপুট দিবে। বা পাওয়ার ফাংশনে আমি যদি লিখি 5,2, তার মানে 5 স্কোয়ার করে আমাকে 25 আউটপুট দিবে, রাইট? তো এই মানে ফাংশনের আইডিয়াটা এটাই, বাট এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই লাইব্রেরি ফাংশন গুলো ছাড়াও, এই প্রিডিফাইন্ড বা লাইব্রেরি ফাংশন গুলো ছাড়াও আমরা কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করতে পারি আমরা নিজেরাই, যে ইউজার কাস্টমাইজড ফাংশন টু রিডিউস কমপ্লেক্সিটি অফ বিগ প্রোগ্রামস। আমরা নিজেরা কিভাবে ফাংশন ক্রিয়েট করতে পারি এই মানে লাইব্রেরি ফাংশন বা প্রিডিফাইন্ড বা বিল্ট ইন ফাংশন গুলো ছাড়া, বুঝছো? তো মানে সি প্রোগ্রামিং বা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিল্ট ইন অনেক ফাংশন থাকে, তাই না? প্রিন্টএফ, স্ক্যানএফ বা ম্যাথ.h এর মধ্যে আমরা যে ফাংশন গুলো ইউজ করছি, বা স্ট্রিং এর ফাংশন দেখাইছিলাম, তো বলছিলাম তোমাদেরকে, ওগুলো সবই হচ্ছে আমরা ইউজ করছি, সবই আসলে তোমার বিল্ট ইন ফাংশন, রাইট? বাট নিজেরাই কখনো ফাংশন ক্রিয়েট করছে করিনি। আমি কিন্তু তোমাদের একদম শুরুতে বলছিলাম যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ আমরা হচ্ছে এই ফাংশন গুলা বা এই মেথোডোলজি গুলো নিয়ে কাজ করি, যে কি হবে কি হবে কি হবে, ছোট 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 ফাংশন থাকবে, বিভিন্ন সময় আমরা ফাংশন কল করব। মানুষ যখন হাঁটবে তার হাঁটার ফাংশন কল করবো, মানুষ যখন দৌড়াবে তার দৌড়ানোর ফাংশন কল করবো। এরকম একটা আইডিয়া আর কি, বুঝছো? আইডিয়াটা এরকম। তো তাহলে ফাংশন তো আমরা নিজেরা লিখিনি এখনো, এখন পর্যন্ত আমরা মেইন ফাংশনের ভিতরে সব কাজ করছি। বাট মেইন ফাংশন ছাড়াও আমরা নিজেরাও কিন্তু কিছু ফাংশন লিখতে পারি, যেগুলো মেইন ফাংশনের ভিতর থেকে কল করা হবে, বুঝতে পারছো? সো ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে দেখা যায় আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, ফাংশন ব্যবহার করে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের একটি সি প্রোগ্রাম লেখো। ওকে, তো দুইটা সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যা আমরা বের করতে চাই, তাহলে আমরা আমরা অ্যাজিউম করতে পারি যে ফাংশনটা ইন্টিজার ইনপুট নিবে আর এবং আউটপুটও দিবে ইন্টিজার। আমরা অ্যাজিউম করলাম আমাদের সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার সংখ্যা, ঠিক আছে? তাহলে আমি বললাম যে আমাদের ফাংশনটা আউটপুট দিবে হচ্ছে একটা ইন্টিজার। হ্যাঁ, আমি পুরা কোডটা যদি লিখি, দেখো যে হ্যাশ ইনক্লুড stdio.h আর এখানে হচ্ছে আমার মেইন ফাংশন, তাই না? মেইন ফাংশনটা আমি নিচে লিখলাম। মেইন ফাংশনের মধ্যে আমি কি করব, দুইটা সংখ্যা আমি ইনপুট নিব, মনে করো এ আর বি, দুইটা সংখ্যা ইনপুট নিলাম। দুইটা সংখ্যা ইনপুট নিলাম, নেওয়ার পর আমি একটা ফাংশন কল করলাম, যে মনে করো আমি ইন্ট সি এর মধ্যে রাখলাম। সি এর মধ্যে রেখে আমি এখানে একটা ফাংশন কল করলাম যে বিগার। হ্যাঁ, আমার ফাংশনের নামই হচ্ছে বিগার। বিগার নামে আমি একটা ফাংশন কল করে সেখান থেকে নিয়ে আসলাম যে আমি এ আর বি এই দুইটা যদি আমি বিগার ফাংশনের মধ্যে পাঠিয়ে দেই, সে বড়টাকে রিটার্ন করে সি দিবে। ওটাকে আমি সিতে রাখলাম, বুঝছো? এইটার সাথে ফাংশন কল করলাম, পাওয়ার বা স্কোয়ার রুট ফাংশন জন্য কল করি। ফাংশনটা এখনো লিখি নেই, আমাদের ফাংশনটা এই জায়গার মধ্যে লিখবো, এখনো লিখি নেই, ঠিক আছে? তো এরপর আমি হচ্ছে ওই সিটাকে মনে করো আউটপুটে দেখাই দিলাম। হ্যাঁ, লাস্টে রিটার্ন 0। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেইন ফাংশন। হ্যাঁ, মেইন ফাংশন যেহেতু আমরা জানি মেইন ফাংশনে কি হবে, ওটা একটু ছোট করে লিখলাম। এখন আমি আমাদের বিগার নামে যে ফাংশনটা সেটা লিখি। তো দেখো, আমরা দেখতেছি যে নাম ফাংশনের নাম আমরা দিচ্ছি মনে করো বিগার। হ্যাঁ, ফাংশনের নাম আমরা দিলাম বিগার, এবং ফাংশনটা হচ্ছে ইন্টিজার নিবে এবং ইন্টিজার রিটার্ন করবে। ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে, সো রিটার্ন টাইপ আমরা দিলাম ইন্টিজার। হ্যাঁ, রিটার্ন টাইপ। আচ্ছা, ফাংশনটা নিবে কি? ফাংশনে নিবে হচ্ছে দুইটা ইন্টিজার, মনে করো একটা হচ্ছে এক্স নাম দিলাম আর একটা নাম দিলাম ওয়াই। দেখো, এই নাম আর এই নাম কিন্তু সেম হইতে হবে না। এখানে যে এ বি পাস করছি দেখে এখানে এ বি হইতে পারে কিছু না। এটা তো ফাংশনটার ডেফিনিশন, যে যদি এক্স আর ওয়াই নাম এসে নেয় তাহলে ভিতরে এক্স ওয়াই নিয়ে চিন্তা করবে। ভ্যারিয়েবলের নাম কিন্তু এখানে ম্যাটার করতেছে না। এখানে তুমি যেটা পাঠাচ্ছ এ আর বি, এখানে কিন্তু এ বি যাচ্ছে না, এখানে যাচ্ছে এ এর ভ্যালুটা, এখানে যাচ্ছে বি এর ভ্যালুটা। এ এর ভ্যালুটাকে সে এক্স হিসেবে রিসিভ করবে, বি এর ভ্যালুটাকে সে ওয়াই হিসেবে রিসিভ করবে। আমি বুঝাতে পারছি ব্যাপারটা?
এখানে কিন্তু এ ভ্যারিয়েবলটা যাচ্ছে না, এর ভ্যালুটা যাচ্ছে, সে রিসিভ করতেছে এক্স হিসেবে, তারপর সে এক্স নিয়ে কাজ করবে। তো আইডিয়াটা খুবই সিম্পল, যে যদি আমরা একটা ইফ এলস চালাই দিলেই হবে, যে যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয়, তাহলে আমরা রিটার্ন করব, রিটার্ন ফাংশন থেকে আমরা কি করব, রিটার্ন, আমরা এক্স কেই রিটার্ন করব। দেখো, যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয় আমরা এক্স কে রিটার্ন করবো, যেখানে আমরা রিটার্ন জিরো করতাম না, ওটা আমরা একটা ফাংশনের মধ্যেই করবো, যে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, তাহলে যেহেতু এক্স বড়, আমরা বড়টা নিতে যাচ্ছি, তাহলে আমরা এক্স কে রিটার্ন করবো। আদারওয়াইজ এলস এলস আমরা রিটার্ন করব হচ্ছে ওয়াই কে, রিটার্ন করব হচ্ছে ওয়াই কে। তার মানে কি, আমরা অলওয়েজ সবচেয়ে বড়টাকে রিটার্ন করতেছি, দেখো, হ্যাঁ, যেটা যখন বড় সেটাকে রিটার্ন করতেছি, তাই না? এটা হচ্ছে আমাদের ফাংশন। হ্যাঁ, তো আমাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া সবই বুঝলাম, বাট ফাংশনটা কেন উপরে লিখলাম? মেইন ফাংশনের উপরে লিখতে হবে এমন কি কোনো কথা আছে? অ্যান্সার হচ্ছে না, আসলে নাই, মেইন ফাংশনের উপরে লিখতে হবে কোনো কথা নাই। বাট আইডিয়াটা হচ্ছে যে যদি আমরা মেইন ফাংশনটাকে আগে লিখি, তাইলে যে সমস্যাটা হয়, মেইন ফাংশনটাকে যদি আমরা আগে লিখি, তাহলে যে সমস্যাটা হয়, যে মেইন ফাংশনের মধ্যে যখন এই বিগার ফাংশনটা কল করা হবে, আমাদের প্রোগ্রাম কি বিগার ফাংশনটাকে তখন পর্যন্ত দেখছে, তখন পর্যন্ত সে চিনে বিগার ফাংশনটা তো আছে নিচে, তাহলে আমাদের প্রোগ্রাম কি দেখছে এখনো যে বিগার ফাংশন বলতে কিছু আছে কি নাকি নাই? সে কিন্তু আমাদের বিগার ফাংশনটা এখনো দেখে নাই, বিগার ফাংশনটা তো নিচে। সো যদি আগে লেখো তাহলে ভালো, সে বিগার ফাংশনটা চিনে রাখলো ফার্স্টে, তারপর যখন কল করছো সে জানে, ও তাহলে তোমরা ওই বিগার ফাংশনকে কল করছো। বাট তুমি যদি আগে মেইন ফাংশন লেখো, তখন তুমি যদি বিগার ফাংশনটা কল করো, ফাংশনটা তো পরে ডিক্লেয়ার করছো, সে তো এখনো চিনে না, আরে বিগার ফাংশন কই, আমি তো এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু ওটা পরে। তো এই কারণে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো ফাংশন যদি আমরা পরে লিখি, আমরা একটা প্রোটোটাইপ দিয়ে দিই। প্রোটোটাইপ, মেইন ফাংশনের আগে আমরা ফাংশনটার একটা প্রোটোটাইপ দিয়ে দিই। প্রোটোটাইপ মানে হচ্ছে ফাংশনটার জাস্ট একটা ছোট্ট একটা সিম্বল, যে ইন্ট কমা ইন্ট, এখানে ভ্যারিয়েবলের নামও দেওয়া লাগবে না, যে ইন্ট এক্স ওয়াই দেওয়া লাগবে না, জাস্ট এটুকুই। এই যে লিখলাম ইন্ট বিগার ইন্ট কমা ইন্ট, এটাই হচ্ছে আমরা বলি প্রোটোটাইপ। এটাকে আমরা বলি ফাংশনের প্রোটোটাইপ। মানে আমি জাস্ট বলে রাখলাম যে পরবর্তীতে কিন্তু বিগার নামে একটা ফাংশন আসতেছে, আমি কম্পাইলারকে বলে রাখলাম যে মেইন ফাংশনে ঢুকতেছো, ভালো কথা, মেইন ফাংশনে ঢুকার আগে জেনে রাখো যে পরবর্তীতে কিন্তু বিগার নামে একটা ফাংশন আসতেছে, যে দুইটা ইন্টিজার ইনপুট নিবে, একটা ইন্টিজার আউটপুট দিবে। সো তুমি যদি মেইন ফাংশনের ভিতরে কোথাও বিগার নামে কোনো ফাংশন পাও, তুমি জেনে রাখো যে ওটা তুমি পরে জানতে পারবা, বাট আছে কিন্তু, হ্যাঁ, আমি একটা জানে রাখলাম, হ্যাঁ, একটা হেডস আপ দিয়ে রাখলাম। এটাই হচ্ছে প্রোটোটাইপ। বুঝতে পারছি? সো ফাংশন আগে ডিক্লেয়ার করা পরে ডিক্লেয়ার করার মধ্যে পার্থক্যটা। আচ্ছা, তাহলে আমরা কিছু কোয়েশ্চেন দেখি, যে নিচের কোনটি লজিক্যাল অর অপারেটর? আমরা দেখেছি যে অর অপারেটর হচ্ছে যে ডাবল ভার্টিক্যাল লাইন, হ্যাঁ। তারপর হচ্ছে নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর? একটা সমান চিহ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, ক্যারেক্টার ভ্যারিয়েবল প্রকাশে কোন ডেটা টাইপ ব্যবহৃত হয়? হ্যাঁ, ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার, তাই না, CHAR, চার বা কার। ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ভগ্নাংশ হচ্ছে ফ্লোট এবং ডাবল, সো %f এবং %lf। ডাবলের জন্য কিন্তু %d না, %d ইন্টিজারের জন্য, তাই না, এটা মনে রাখবা। আচ্ছা, নিচের কোনটি সি ফাইলের ফাইল ফরম্যাট? সি ফাইল আমরা সেভ করি হচ্ছে .c নামে। যেমন মনে করো হ্যালো নামে যদি আমি একটা ফাইল লিখি, সেটা হবে .c, hello.c। যেমন HTML এর জন্য .html বা .htm, এই তিনটা হইলেও হয়, বুঝছো? তো এইভাবে সি এর জন্য হচ্ছে .c। ইন্ট a = 5, b = 2, আর সি এর কোনো ভ্যালু দেই নেই, পরে লিখছি যে c = a মডুলাস b, মানে a আর b এর ভাগশেষ, a কে b দিয়ে ভাগ করে ভাগশেষ হচ্ছে c। তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? 1, তাই না? খুবই সহজ ছিল। আচ্ছা, √ab, এটাকে সি ভাষায় আমরা কিভাবে লিখবো? √ab, এটা কিন্তু না √a * b, এরকম গুণ চিহ্ন দিতে হবে কিন্তু, হ্যাঁ, এটা অনেকে ভুল করে। প্রথম অপশন ওটা, তো এটা দেখে মনে করে যে এটাই। আবার এটাকে যদি আমরা পাওয়ার এটা লিখতে পারি না, কিন্তু এটা কিন্তু লিখতে পারি, দেখো, এটা লিখতে পারতাম যে পাওয়ার ab, হ্যাঁ, 0.5, দেখো, পাওয়ার 0.5, পাওয়ার 0.5 মানে কি, রুট না? পাওয়ার 0.5 মানেই তো রুট নাকি? এটাও কিন্তু লেখা যায়, এটাও কিন্তু একই। কম্পিউটার প্রোগ্রামে ত্রুটিকে বলা হয় হচ্ছে বাগ, এটা আমরা করেছি, ভেরি গুড। কোনটি সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে? আমরা পড়েছি যে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার সবগুলো। অনুবাদক মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি প্রোগ্রামকে একত্রে অনুবাদক করা হয়, এটা হচ্ছে কম্পাইলার, তাই না? এই যে দেখো, এটা ইন্ট মার্কস 2,4, হ্যাঁ। এইটা কি অ্যারে বলো তো? এটা অ্যারের মতো দেখতে না? কিন্তু আমরা যদি ভাই অ্যারেতে তো এরকম একটা থার্ড ব্র্যাকেট থাকে, তাই না, একটা স্কোয়ার ব্র্যাকেট, এখানে দুইটা স্কোয়ার ব্র্যাকেট, এটা কি?
এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, হ্যাঁ, 2D অ্যারে, 2D বা 2 ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ অ্যারেকে 1D অ্যারেকে যদি আমি চিন্তা করি এরকম, 1D অ্যারেকে যদি আমি চিন্তা করি এরকম যে এক সিরিয়ালে আমার ডেটা গুলো আছে, এক সিরিয়ালে, তাহলে 2D অ্যারে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স আছে, একটা টেবিল আছে এরকম। তো আমি যখন 2 4 লিখবো এর মানে হচ্ছে আমার 2টা রো এবং 4টা কলাম আছে, হ্যাঁ। যখন আমি 2 4 লিখবো এর মানে হচ্ছে আমার 2টা রো এবং 4টা কলাম আছে, বুঝছো? এই যে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4। যখন আমি 2 4 লিখবো এর মানে হচ্ছে আমার 2টা রো এবং 4টা কলাম আছে, বুঝছো? তো এখানে 2টা রো, আর তাহলে টোটাল উপাদান কত হবে? 8টা, তাই না? 8 2 4, এটা হচ্ছে অ্যান্সার। 8 2 4, টোটাল উপাদান 8টা, 4 দুগুণে 2টা রো আর 4টা কলাম, বুঝছো? আচ্ছা, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে মার্ক 5 6, হ্যাঁ। তো দ্বিমাত্রিক অ্যারেতে আমরা ডেটা রাখতে পারবো না, বলতো? এটা যদি হয় মার্কস 2 4, তাহলে মার্কস 0 0 থেকে স্টার্ট করে মার্কস 1 3 পর্যন্ত আছে, তাই না? n-1 পর্যন্ত। এটা যদি 2 হয় তাহলে মার্কস 1 পর্যন্ত আছে, তাই না? মার্ক 0 মার্কস 1, আর ওটা হচ্ছে 4, তার মানে 0 1 2 3। তাহলে আমি যদি তোমাকে বলি যে মার্ক, আমি তোমাকে বললাম যে মার্কস 0,3, এটা কোন ঘরটা বলতে পারবো? মার্ক 0,3, এটা হচ্ছে 0 রো এর 3 নাম্বার, তাই না? এটা হচ্ছে এই ঘরটা, এই ঘরটা হচ্ছে মার্ক 0,3। এভাবে প্রত্যেকটা ঘরের নাম আছে না? এটাই এটাই জাস্ট 2D অ্যারে, বুঝছো? এভাবে 3D অ্যারেও হইতে পারে, এভাবে 4D অ্যারেও হইতে পারে, জাস্ট এরকম করে। বাট আসবে না, তোমাদের 2D অ্যারে ওইভাবে সিলেবাসে নাই, তা চলে আসছে আর কি 1 বছর, এটাই আর কি। তাহলে উইথ দ্যাট আমাদের লেকচার 4ও শেষ, আল্লাহর রহমতে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। তো তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা আর কি চ্যাপ্টার 5টা একটু মনোযোগ দিয়ে পড়বা, এখান থেকে কোয়েশ্চেন আসে। এবং চ্যাপ্টার 5-এ যে তোমার খুব ভালো কোডিং পারা লাগবে, নট নেসেসারিলি তা, হ্যাঁ, খুব ভালো কোডিং পারাটা নেসেসারি না। চ্যাপ্টার 5-এ খুব ভালো কোডিং না পারলেও তুমি মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারবে, কিন্তু তোমাকে গ্রামার গুলা বা সিনট্যাক্স গুলা বা রুল গুলা শিখতে হবে, যে রুল গুলা কি কি, হ্যাঁ, রুল থেকে কোয়েশ্চেন আসে সব, বুঝতে পারছো? সবগুলো রুল থেকে, নিয়ম কানুন থেকে। হ্যাঁ, হয়তো তোমাকে ফ্লো চার্ট তো আর লিখতে দিবে না যেহেতু এমসিকিউ, কিন্তু তোমাকে রুল গুলো জানতে হবে। তো ফ্লো চার্টের মধ্যে যদি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেয়, বলে এখানে কি হওয়ার কথা, তাহলে রুল গুলো না জানলে, তোমার যদি কমন সেন্সটা ডেভেলপ না করে, তাহলে কিন্তু লিখতে পারবো না, বুঝতে পারছো? সো এটাই আর কি তোমাদের আইসিটির কামনা, মানে যাত্রা শুভ হোক, এই কামনা করতেছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো এক ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।